আমাদের ভারতে আজ পর্যন্ত সেনা অভ্যুত্থান ঘটেনি। ইন্ডিয়ান আর্মি চিরকাল শুধু সেবক হয়ে থেকেছে, কখনো শাসক হতে চায়নি। কিন্তু আমরা যদি আমাদের আশেপাশের দিকটা একটু তাকাই, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাবো। পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এই সব কটি দেশে একাধিকবার সেনা অভ্যুত্থান ঘটেছে। ভারত উপমহাদেশের দেশগুলিতেই শুধু নয়, আফ্রিকা মহাদেশের দেশগুলিতেও কখনো না কখনো মিলিটারি কু হয়েছে। মানে পৃথিবীর যে কটি দেশ আগে ইউরোপিয়ানদের কলোনি ছিল, সেই সব কটি দেশ সৈন্য শাসনের সম্মুখীন হয়েছে। ব্যতিক্রম শুধু আমাদের ভারত। 1967 সালে ভারতের লোকসভা নির্বাচন কভার করতে গিয়ে ব্রিটিশ সাংবাদিক নেভিল ম্যাক্সওয়েল ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই নির্বাচন হতে পারে ভারতের সর্বশেষ নির্বাচন। সেই সময়টাতে অনেকের বিশ্বাস ছিল যে ভারত খুব তাড়াতাড়ি সেনাবাহিনীর আন্ডারে চলে যাবে, কিন্তু বাস্তবে সেটা ভুল প্রমাণিত হয়েছে। ভারতের গণতন্ত্র আজও অটুট। এখন প্রশ্ন হলো, কোন জাদু বলে ভারত সেনা অভ্যুত্থানকে আটকে রেখেছে? এই ভিডিওতে আমি সেটাই পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরেছি। নাম্বার 1, জওহরলাল নেহরু দূরদর্শী পদক্ষেপ। ভারতে সেনা অভ্যুত্থান না ঘটার পিছনে জওহরলাল নেহরুর বিরাট বড় অবদান রয়েছে। নেহরু ভারতের ইতিহাসের এক জটিল চরিত্র। তিনি তাঁর রাজত্বকালে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে চারিদিকে বহু সমালোচনা হয়। কিন্তু একথা মানতেই হবে যে তিনি ছিলেন একজন তুখোর রাজনীতিবিদ। তাঁর চিন্তাভাবনা ছিল সুদূর প্রসারী। নেহরু সেনা অভ্যুত্থান থেকে শুধু নিজেকে নিরাপদে রাখতে চাননি, তিনি ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদেরও নিরাপদে রাখতে চেয়েছিলেন। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন ভারতীয় সেনার কমান্ডার ইন চিফ ছিলেন KM কারিয়াপ্পা। সে সময় কমান্ডার ইন চিফের পদটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে দেশের সেনাপতিকে সে সময় বলা হতো কমান্ডার ইন চিফ। ব্রিটিশ ইন্ডিয়াতে বড়লাটের পর এটাই ছিল সবচেয়ে শক্তিশালী পোস্ট। ভারত স্বাধীন হবার পর হিসাব মতো কমান্ডার ইন চিফের স্থান প্রধানমন্ত্রীর পরেই হবার কথা, কিন্তু এমনটা হয়নি। জওহরলাল নেহরু এই পদটিকেই বাতিল করে দেন। তিনি কমান্ডার ইন চিফের বাংলো 3 মূর্তি ভবন থেকে তাকে সরিয়ে ওটিকে নিজের সরকারি বাসভবন হিসেবে বেছে নেন। এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে দেশের আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু জনগণের প্রতিনিধি প্রধানমন্ত্রী, সেনাপ্রধান নয়। সে সময় স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা এই 3টি বিভাগই কমান্ডার ইন চিফের অধীনে থাকত। নেহরু নৌবাহিনী, বিমান বাহিনী এবং স্থল সেনাবাহিনীর জন্য পৃথক 3 জন প্রধানকে নিযুক্ত করেন। এর ফলে কোনো একক জেনারেলের হাতে পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকা বন্ধ হয়, যা অভ্যুত্থানের ঝুঁকি কমিয়ে দেয়। এছাড়াও জওহরলাল নেহরু প্রতিরক্ষা বিভাগকে এমনভাবে সাজিয়ে দেন যাতে সেনাবাহিনীর প্রতিটি বড় সিদ্ধান্তের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন নিতে হয়। এই যেমন সেনাবাহিনীর অস্ত্রের দরকার হলে সচিবের কাছে লিখিত প্রস্তাব পাঠাতে হবে। সেনা অফিসারদের প্রমোশনের জন্য আমলাদের সুপারিশ লাগবে। নেহরুর এই আমলাতান্ত্রিক বাধা সেনাবাহিনীকে ভারতের রাজনীতির কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 2, ভারতীয় সেনাবাহিনীর গঠন ও বৈচিত্র্য। অনেক সময় আর্মি অফিসারেরা সৈনিকদের ধর্মীয় ও জাতিগত আবেগকে কাজে লাগিয়ে সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করে। ইন্ডিয়ান আর্মিতে এটা হওয়া অসম্ভব। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতীয়দেরকে প্রধান 2টি ক্যাটাগরিতে ভাগ করে, মার্শাল রেস এবং নন মার্শাল রেস। মার্শাল রেস বলতে কিছু নির্দিষ্ট জাতি বা অঞ্চলের লোকেদেরকে বোঝায় যারা যুদ্ধবিদ্যায় অভ্যস্ত, যেমন গোর্খা, রাজপুত, পাঠান, শিখ ইত্যাদি। আর সেনাবাহিনীতে বেছে বেছে তাদেরকেই নেওয়া হতো। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই ধারণাকে বাতিল করে দেওয়া হয়। এখন ভারতীয় সেনাবাহিনীতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা জাতির আধিপত্য নেই। জাতির ভিত্তিতে রেজিমেন্ট সিস্টেম এখনও আছে ঠিকই, তবে সেখানে জাতি দেখে ভর্তি নেওয়া হয় না। যেমন ধরুন, শিখ রেজিমেন্টে একজন বাঙালি সৈনিকও সার্ভিস দিতে পারেন। বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে বিভিন্ন রাজ্য, ভাষা ও জাতির অনবদ্য মিশ্রণ রয়েছে। এর ফলে কোনো একজন জেনারেল যদি বিদ্রোহ করতে চায়, তাহলে সে পুরো বাহিনীকে আঞ্চলিক বা জাতিগত আবেগ দিয়ে নিজের পক্ষে আনতে পারবে না। আপনিই বলুন, একজন পাঞ্জাবি বা গোর্খা জেনারেলের কুমতলবে আপনি কি নিজের ক্যারিয়ার ও দেশপ্রেমকে বিসর্জন দিতে পারবেন? নাম্বার 3, ভারতের বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যা। বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার কারণে ভারত মিলিটারি কু থেকে নিরাপদ। আমাদের দেশের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, যারা 28টি ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাস করছেন। এই 28টি রাজ্যে 28 জন নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন। তারা নিজ নিজ রাজ্যের প্রকৃত শাসক। ভারত জুড়ে 21 লাখের মতো পুলিশ কর্মী আছে, তারা রাজ্য সরকারগুলোর আন্ডারেই থাকে। এছাড়াও ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ও দাঙ্গা প্রতিরোধের জন্য আছে 3,25,000 সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF। সীমান্ত পাহারার জন্য আছে 2,25,000 BSF জওয়ান। বিমানবন্দর, মেট্রো, সরকারি শিল্প এগুলো নিরাপত্তার জন্য আছে 1,70,000 CISF। রেল বিভাগকে সামলানোর জন্য আছে 40,000 GRP। চীন সীমান্ত পাহারার জন্য আছে 90,000-এরও বেশি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ।
সন্ত্রাসবাদ দমনের জন্য আছে 10,000-এরও বেশি এনএসজি কমান্ডো। এই সমস্ত বাহিনীগুলোর সঙ্গে ইন্ডিয়ান আর্মির কোনো সম্পর্ক নেই। এরা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। এদের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। তাহলে বোঝাই যাচ্ছে ভারতের যে সমস্ত আধা সামরিক বাহিনীগুলো আছে তাদের সংখ্যা ও শক্তি এতটাই বেশি যে তারা যে কোনো ছোটখাটো সেনা মুভমেন্টকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 4, ভারতের নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারি। গণতন্ত্র আর সৈন্য শাসন এই দুটি বিষয় কখনো একসাথে চলতে পারে না। গণতন্ত্রের সবচেয়ে বড় পরিচয় হলো সুষ্ঠু নির্বাচন। ভারতে নির্বাচন পরিচালনা করার জন্য একটি স্বতন্ত্র নির্বাচন কমিশন আছে, যে কারণে এখানে সঠিক সময়ে নির্বাচন হয় এবং যোগ্য প্রতিনিধিরা জয়লাভ করে। তারা ভালো কাজ করলে ক্ষমতায় থেকে যায়, তা না হলে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, পরে অন্যরা আসে। ক্ষমতার এই পালাবদলে সেনাবাহিনী মাথা গলানোর কোনো সুযোগই পায় না। কোনো দেশে কু হওয়ার ক্ষেত্রে আদালত বিরাট বড় ভূমিকা রাখে। আসলে সেনাপ্রধানেরা ক্ষমতা দখলের জন্য খাতা কলমে কোর্টের কাছ থেকেই বৈধতা আদায় করে। ভারতের বিচার ব্যবস্থা এতটাই স্বতন্ত্র ও শক্তিশালী যে তারা গোটা পার্লামেন্টের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা রাখে। ভারতের সুপ্রিম কোর্ট বহুবার দেখিয়ে দিয়েছে যে তারা শুধু সংবিধানের প্রতি দায়বদ্ধ। তাই কোনো জেনারেল ভারতের ক্ষমতা দখল করতে চাইলে তার আইনি বৈধতা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কোনো দেশের চৌকস গোয়েন্দা বাহিনী থাকলে কু আটকে যায়। ভারত এখানেও এগিয়ে। ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা আইবি, যা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কড়া নজর রাখে, আবার দেখে দেশের বাইরের ব্যাপারগুলো। এই দুটি সংস্থাই সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে দায়বদ্ধ। এছাড়াও আছে ডাইরেক্টরেট জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স। এটি ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা, যা কেবলমাত্র যুদ্ধের সঙ্গে যুক্ত ব্যাপারগুলোকে নিয়ে কাজ করে। তবে এটির নিয়ন্ত্রণও প্রতিরক্ষা মন্ত্রকের হাতেই। তাই দেশের ভেতরে কি ঘটছে বা কোনো জেনারেল কারোর সঙ্গে কোনো গোপন বৈঠক করছে কিনা তার খবর প্রধানমন্ত্রীর কাছে আগেই পৌঁছে যায়। নাম্বার 5, আন্তর্জাতিক প্রভাব ও পারমাণবিক নিয়ন্ত্রণ। বাইরের শক্তি তখনই কুতে প্রভাব ফেলতে পারে যখন দেশটি সামরিক ও অর্থনৈতিকভাবে অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল। ইন্ডিয়ান আর্মির অস্ত্র আমদানি হয় একাধিক দেশ থেকে, যেমন রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, আমেরিকা। ফলে কোনো একটি দেশ চাপ দিলেই যে সেনাবাহিনী নড়ে চড়ে বসবে এমন কথা নয়। তাছাড়া আগেই বলে দিয়েছি যে অস্ত্র আমদানির বিষয়টি ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে থাকে, সরাসরি সেনাবাহিনীর সঙ্গে কোনো যোগ থাকে না। ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ, তবে ভারতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা নিউক্লিয়ার বাটন কোনো জেনারেলের হাতে নেই। এটি আছে নিউক্লিয়ার কমান্ড অথরিটির হাতে, যার প্রধান হলেন প্রধানমন্ত্রী নিজেই। তো বন্ধু, তাহলে বুঝতে পারলেন তো কেন আমাদের দেশে আজ পর্যন্ত সেনা অভ্যুত্থান ঘটেনি। আপনার কি মনে হয় এটা কি পুরোটাই জওহরলাল নেহরুর কৃতিত্ব, নাকি ভারতের বৈচিত্র্য এবং সেনাবাহিনীর দেশপ্রেমী আসল কারণ? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।